আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ওয়াকারের ব্যাপারে অনেক কথাবার্তা এখন হচ্ছে, আমরা সবাই কম বেশি জানছি। আমি আরো কিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম এই গত পরশুদিন। আমি সেটাকে নিয়েই ভাবছিলাম যে একটা মানুষ কত বেইমানি হতে পারে এবং কত সুচতুর ভাবে সে বেইমানিটা করেছে। এই যে জুলাই মাসে যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, জঙ্গিদের আন্দোলন, জামাত শিবিরের আন্দোলন, যেখানে ছাত্র জনতার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, সেই আন্দোলনে কিন্তু এই যেটা পরবর্তীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুর্কও বলেছেন, ওয়াকার কিন্তু আগে থেকেই এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং শেখ হাসিনা বিরোধী যে ষড়যন্ত্রটা, যেটা 2018 থেকে আহ, একেবারে দানা বাঁধছিল, এক পর্যায়ে সবাই ওয়েট করছিল যে কখন এই ওয়াকার দায়িত্ব নেবে। এবং যেদিন ওয়াকার দায়িত্ব নিয়েছে সেদিন কিন্তু জামাতে ইসলাম মিষ্টি মুখ করেছে, নিজেরা মিষ্টি খাইছে যে তাদের অপারেশন এখন থেকে শুরু, আর কি অল ডান। এবং আপনি যদি সব ঘটনা যেদিন প্রকাশিত হবে, আপনি যদি সব ডটগুলো মিলান, দেখবেন যে এই ষড়যন্ত্রের অন্যতম মাস্টার মাইন্ড ছিল জেনারেল ওয়াকার। এবং জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রকারীদের সহায়তা না করতেন, তাহলে এই জঙ্গিরা জুলাই আগস্টের এই আন্দোলন করে সফল হতেন না। এমনকি আন্দোলনকারী অনেকেই বলেছেন যে আমাদের শুধুমাত্র লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। কিন্তু এখন তো আপনারা দেখছেন, শেখ হাসিনাকে সরানোটা না, পুরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের নাম গন্ধ মুছে ফেলা, পুরো বাংলাদেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, পুরো বাংলাদেশটাকে জঙ্গিদের মানে অভয়ারণ্যে পরিণত করা, সবই ডক্টর ইউনূস এবং তার গং সফলভাবে এখন পর্যন্ত করে চলেছে। তো যে ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো আপনাদের আমি একটু আজকে দেব, যেমন অগাস্টের শেষে গণভবনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় সন্ধ্যার পর থেকে কিন্তু মিটিং হতো এবং মিটিং গুলো রাত 1টা 1:30 পর্যন্ত চলতো। এটাও কিন্তু এই ওয়াকারের একটা কৌশল ছিল, যে সবাইকে রাতে এনগেজ করে রাখা, যে আমরা এই করব সেই করব, আবার আমাদের উপরে দায়িত্ব দেন, আমরা ম্যানেজ করব, এটা বলতেন। আর এদিকে সব ইনফরমেশন জামাতের কাছে চলে যেত এবং জামাত সেই অনুযায়ী প্রিপারেশন নিত, পরের দিন আন্দোলন করত। আর সরকার ব্যস্ত ছিল এই গভীর রাত অবধি এই মিটিং আর মিটিং করার। আমি এই যে গত এপ্রিলে কলকাতায় গিয়েছিলাম, আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এত বড় একটা জঙ্গি অভ্যুত্থান হয়ে গেল, আমরা মাঠে আওয়ামী লীগকে কেন দেখলাম না, আওয়ামী লীগ কেন 10-20 লাখ লোক মাঠে নামালো না? তো নেতা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু সমাবেশের পরিকল্পনা করেছিল আগস্টের 1, 2, 3 তারিখে। রিপিটেডলি তারা চেয়েছে যে পার্টি সমাবেশ করুক, পার্টি শোডাউন করুক, কিন্তু আহ, নেত্রী চায়নি যে পার্টি রাজপথে আসুক, সেখানে একটা সংঘর্ষ হোক এবং অনেক হতাহতের সংখ্যা বেড়ে যাক। এবং আমাকে সেই নেতা বলেছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করি নেত্রীর সাথে, নেত্রী কখনো আমাকে এইভাবে ধমক দিয়ে কথা বলেনি। সেটা সম্ভবত 3 তারিখে, 3 আগস্ট অর 2 আগস্ট, নেত্রী বলেছিল যে তুমি কি চাও যে এখানে হাজার হাজার লোকের লাশ পড়ুক? তো তার এরপরে আসলে আওয়ামী লীগ আর এই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা, সেটা থেকে তারা সরে আসছে। কেন আওয়ামী লীগ পলিটিক্যাল স্ট্যান্ডটা নেয়নি, এই প্রশ্নের উত্তরটাও যদি আমরা খুঁজি, এখানেও কিন্তু ওই ক্রিমিনাল জেনারেল ওয়াকার খান, সে এটা কনভিন্সড করেছিল প্রধানমন্ত্রীকে যে আর্মি উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এখানে দলের লোকজন নামানোর দরকার নাই। দেখেন কি সুচতুর ভাবে সে পরিকল্পনা করেছে, সে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করেছে। এবং 3 তারিখে 4 তারিখে গণভবনে মিটিং হয়েছে, তাদের একটা কোর কমিটি ছিল, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বসতো। কোর কমিটি মানে হলো পুলিশ, এনএসআই, এসবি, ডিজিএফআই এদের প্রতিনিধি নিয়ে। তো এই সবখানেই কিছু হলেই ওয়াকার আগ বাড়িয়ে বলতো যে আমরা এটা ম্যানেজ করব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং 4 তারিখের কথা আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি একটা সাক্ষাৎকারেও বলেছিলেন
যে 4 তারিখে উনি বলেছেন আর্মি উইল টেক কেয়ার। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি কে বলছেন যে আপনি আর্মি চিফের সাথে কথা বললে কোঅর্ডিনেট করেন, 5 তারিখ ম্যানেজ করবেন। 5 তারিখ এটা কিন্তু ওয়াকার জানতো কি হবে 5 তারিখে, এবং মানে ওই দিন ওই আন্দোলনকারীদের আন্দোলনের তারিখ ছিল 6 তারিখ, সেটা তারা আগে 5 তারিখ করে, এবং 4 তারিখ রাতে লেকশোর হোটেলে বিএনপির একজন নেতা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছিল যে কালকে আমরা ফাইনাল খেলা খেলবো, আমাদের ডিজিএফআই থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। চিন্তা করেন, ডিজিএফআই 4 তারিখে, অগাস্ট মাসের 4 তারিখে তাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, সেটা আবার বিএনপির একজন নেতা লেকশোর হোটেলে বসে ঢাকার গোয়েন্দা বাহিনীর একজন খুব পরিচিত মুখ পুলিশ অফিসার তাকে বলছেন, এবং তিনি তখন পুলিশের আইজি কে ফোন করে বলেন যে এরকম আমাকে একজন বিএনপির নেতা বললেন যে আগামীকাল তারা ফাইনাল খেলা খেলবে। তো ইনফরমেশন কিন্তু পুলিশের আইজি কে তখন দেওয়া হয়েছে। তো পুলিশের আইজি, তো তারা তো গণভবনে 4 তারিখে গিয়েছিল, সেখানে জেনারেল ওয়াকার সবাইকে আশ্বস্ত করেছে যে সে সব ম্যানেজ করবে। ওদিকে আবার ডিজিএফআই তারা কিন্তু পুরো আন্দোলনকারীদের মানে সহযোগিতা করেছে। অনেকে বলেছে তারা ডিজিএফআই এর কেয়ার অফে ছিল, আন্দোলনকারী কয়েকজন জঙ্গি তারা সাক্ষাৎকারে বলেছে। সব শেষে 5ই অগাস্ট সকাল 10টা পর্যন্ত কিন্তু ঢাকায় কেউ ছিল না। এর মধ্যে আর্মির থেকে আন্দোলনকারীদের কাছে, সে কিছু জামাত শিবিরের জঙ্গিদের কাছে ইনফরমেশন যায় যে তোমরা চলে আসো, রাস্তায় বাধা দেওয়া হবে না। তো উত্তরার থেকে একটা ঢল আসে, সেই ঢলে তখন দেখা যায় যে উত্তরার পুলিশের যারা এসি ওসি ডিসি ছিল তারা তখন সরে যেতে বাধ্য হয়। গুলশান থানারও এক অবস্থা। তখন পুলিশের আইজিপি মামুন সাহেব তিনি ফোন করেন আপনাদের খুব আলোচিত সেই ঢাকার ডিবির ডিআইজি যিনি ছিলেন হারুন হারুন ভাইকে পুলিশের আইজি ফোন করেন এবং বলেন যে হারুন, উত্তরা গুলশানে তো পুলিশ ওভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, একটা মব আসতেছে, তুমি এই মবটা ঠেকাও। তখন এই হারুন সে তার বাহিনী নিয়ে গিয়ে সে রাস্তা ব্লক করে, সে এয়ারপোর্ট বা ওই যে রেডিসন হোটেল ওর সামনে আর ব্লকেটটা দেয়নি, কারণ ওখানে প্রচুর ফরেনার টরেনার থাকে এবং মব তো হিউজ মব তারা আসতেছিল ঢাকা অভিমুখে। তখন সে বনানীর কাকলির ওখানে একটা ব্যারিকেড দেয় যে এখানে আসলে মব কন্ট্রোলের যা যা করা সব প্রস্তুতি নেয়, কাঁদুনে গ্যাস ট্যাস নিয়ে। ঠিক সেই সময় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল পদমর্যাদার এই দুইজন অফিসার এসে আহ, হারুন ভাইকে বলেন যে হারুন সাহেব, আপনি তো খুব পপুলার মানুষ, আপনাকে আমাদের বড় স্যাররা সবাই খুব পছন্দ করেন, ডিজিএফআই আপনার খুব প্রশংসা করেন। তো আপনি এখানে থাকলে সমস্যা হতে পারে, আপনাকে সবাই চেনে, আপনি এখান থেকে সরে যান, আপনার ফোর্স থাকুক এবং আমরা তো আছি, আমরা এই মব আমরা কন্ট্রোল করব। তখন হারুন সাহেব ফোন করেন পুলিশের আইজিপি কে, এবং পুলিশের আইজিপি বলেন যে যেহেতু তারা বলছে তাহলে তুমি চলে যাও। তো হারুন সাহেব সেখান থেকে টান দিয়ে চলে আসেন। এই ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের কাছাকাছি আসতেই তার যে অধীনস্থ অফিসারটা ছিল কাকুলি সেখানে ডিউটি, সে ফোন করে বলে স্যার আমাদেরও তো চলে যেতে বলছে। তখন হারুন সাহেব বলছে চলে যেতে বললে আর কি করবেন, চলেন। তো এইভাবে শেষ মুহূর্তে পুলিশ যে ব্যারিকেড দেওয়ার প্ল্যান করছিল, এই আর্মির দুই অফিসার যে পুরো রাস্তাটা ফাঁকা করে দেয়। তারপরে তো আপনারা জানেন কি হয়েছে, যে একদম সেই মব, সেই জঙ্গিদের মিছিল, পরে তো প্রতারিত ছাত্র জনতাও সেখানে যোগ দেয়, তারা গিয়ে গণভবন অভিমুখে চলে যায় এবং গণভবন আনপ্রোটেক্টেড ছিল। এবং ওরা যখন আসছিল তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে, সামরিক বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়। তো এই এই কথাটা আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনী বেইমানি করেছে এবং শেষ রাতে 4 অগাস্ট বেইমানি করেছে, এবং 4 অগাস্ট বিএনপির নেতাদের মুখে, জামাতের নেতাদের মুখে জানতো যে কালকে ফাইনাল খেলা, এবং 5ই অগস্ট একদম শেষ প্রতিরোধটাও তারা গড়তে দেয় নাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই 5ই আগস্ট মব যখন গণভবনে যাবে, তখন এই জেনারেল ওয়াকার খান জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিদের মিলে প্ল্যান করেছিল যে গণভবনে
অত্যন্ত নির্মমভাবে শেখ হাসিনাকে হত্যা করা হয়। চিন্তা করেন, যে প্রধানমন্ত্রী অনেক দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে এই জেনারেল ওয়াকারকে সেনা প্রধান বানালেন, সেই সেনা প্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? প্রিয় বন্ধুরা, এই অজানা তথ্যগুলো, বিশেষ করে শেষ মুহূর্তের ব্যারিকেড সরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র, আমার মনে হচ্ছে যে এটা রেকর্ডে থাকুক। আমাদের কাগজে আজকে একটা খবর বেরিয়েছে, সেই খবরের পরিপ্রেক্ষিতে আমি এই সকালবেলা এই দুপুরবেলা ভিডিওটা আপনি করতে বসেছি। এখন কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে, আমি বরাবরই বলছি, শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না। এবং এই যে চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে, এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল, এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে। তা আমি যেটা বলেছিলাম, আমি সাধারণত খবর নিয়ে ভেতরের খবরটা আমি আগাম বলি, তাই হয়তো আপনারা মেলাতে পারেন না বলে আমাকে বিভিন্ন নামে টেগে দেন। তা যাই হোক, এখন আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, খতিয়ে দেখা হবে আইনি দিক, হাসিনা ফেরতের চিঠিতে হেলদোল নেই ভারতের। এই দেখুন, আনন্দবাজারে আজকে এই খবরটি বেরিয়েছে। এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনার ফেরতের ব্যাপারে। আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি। নয়াদিল্লি, 24শে অক্টোবর, নভেম্বর। বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে, মানে ডসিয়ার টাইপের, আমি যেটা বলেছিলাম। নয়াদিল্লি সরকারিভাবে এখনো পর্যন্ত এই চিঠির কোনো উত্তর দেয়নি বা মন্তব্য করেনি। বিদেশ মন্ত্রক ঘরোয়া সূত্র জানানো হয়েছে, চিঠি নিয়ে এখনো সরকারের ভেতরে কোনো ভাবনা চিন্তা করা হয়নি। গণতান্ত্রিকভাবে জিতে না আসা কোনো অন্তর্বর্তীকালীন সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক ব্যক্তির প্রত্যর্পণ চাইলে তার আইনগত দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন, এমনটাই অবস্থান সাউথ ব্লকের। মানে আইনি দিক খতিয়ে দেখা হবে, কারণ ওটা হচ্ছে অবৈধ সরকার, অগণতান্ত্রিক, আর গণতান্ত্রিক সরকারের কাছে চাইতে আদৌ পারে কিনা সেটা আইনি দিকটা খতিয়ে দেখা হবে। ফলে এখনই বাংলাদেশের চিঠির জবাব দেওয়ার জন্য তোড়জোড় করা হচ্ছে না বলেই কূটনৈতিক সূত্রের খবর। কবে খবর দেওয়া হবে এ নিয়েও কোনো স্পষ্ট পদক্ষেপ উল্লেখ করা হচ্ছে না। এর আগে বাংলাদেশ কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল, যদিও ভারত সরকারের তরফে কেবল প্রাপ্তি স্বীকার করা হয়েছিল, সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে তা কিছু জানানো হয়নি। এবারে তাও জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। এই আবহে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি, এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরে বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানোর জন্য একটি চিঠি ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছিল, তার কোনো জবাব পাওয়া যায়নি। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনার জামানাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে, ওই চুক্তিতে বলা ছিল। তবে এক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা হবে না। পাশাপাশি খুন, গুম করা এবং অত্যাচার, মানে যেগুলো হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, খুন, গুম, অত্যাচার, এইগুলো হাসিনা যেগুলো অভিযুক্ত আছেন
রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে ওই চুক্তিতে বলা হয়েছে। মানে এই যে খুন গুম, এই যে যে সমস্ত অত্যাচার যেগুলো আছে সেগুলো ওই চুক্তির মধ্যে নেই। ফলে এই চুক্তিতে যদি ওই খুন খুম হ্যান ত্যান এই সমস্ত অভিযোগ তুলে যদি প্রত্যর্পণ চাওয়া হয় তাহলে ওই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ ঘটবে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা শুনুন। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আমার পরিষ্কার হয়ে গেল। প্রথম কথা, ওই চুক্তির খেলাপ হচ্ছে, গুম খুম অত্যাচার ওই চুক্তির মধ্যে নেই। এইগুলো থাকলে পরে হস্তান্তর করা হবে না, মানে ওই চুক্তি অনুযায়ী হস্তান্তর করা হবে না যদি অভিযোগ থাকে। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি কোনো থাকে উদ্দেশ্য থাকে তাহলেও কোনো অপরাধীকে না বাংলাদেশ দেবে না ভারত দেবে। শেখ হাসিনার আমলেই এই চুক্তি হয়েছিল, সেই চুক্তি বলেই এরা এখন খুব নাচানাচি করছে। এখন এটা পরিষ্কার হলো, সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, খবরের কাগজে বেরিয়ে গেছে, সুতরাং আমার কথার উপর আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই। এবার আমি আর একটা আপনাদের কথা বলি। আমি কিছুদিন আগে একটা খবর বলেছিলাম আপনাদের, একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে মোহাম্মদ ইউনূসকে এই টেরর অফ দ্য নেশন ঘোষণা করবে ভারত। ভারত সেটা করছে না এই কারণে ভারতবর্ষ চাইছে বাংলাদেশের প্রধান মন্ত্রী যিনি বর্তমানে আছেন বাংলাদেশে এক্সট্রাডিশনে, তিনি আইসিডিতে মামলা করুন যাতে অপরাধী ইউনূসকে এক্সট্রাডাইট করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী এখানে পাঠানো হয় ভারতে। অর্থাৎ এখানে ভারতের বিরুদ্ধে মামলা একটা করা হচ্ছে ইউনূসের নামে। ওখানেও মামলা রয়েছে, ওই চুরি কর ফাঁকি হ্যান ত্যান এই সমস্ত মামলা ওখানেও রয়েছে। ফলে ওইখানে একটা মামলা, বাংলাদেশে একটা মামলা, ভারতের ওপরে রাষ্ট্রের ওপরে আঘাত হানার পরিকল্পনা এবং চক্রান্ত তার একটা মামলা করা হচ্ছে ইউনূসের নামে। তাহলে কি হলো, দু দেশেই মামলাটা হলো, এখানে কোনো খুন টুনের ব্যাপার নেই। তখন ভারত আইসিটিতে গিয়ে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে এইবার বলবে ইউনূসের এক্সট্রাডিশন আমরা চাই। সেখানে কে চাইবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী নেই সেটা এখন ইউনূস সরকার প্রমাণ করুক যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী না, আমরা বৈধ সরকার, সেটা যেমন প্রমাণ করতে হবে। উনি প্রধানমন্ত্রী নেই শেখ হাসিনা, সেটাও প্রমাণ করতে হবে। ফলে এখন ইউনূসের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি বলেছি না, ওকে হাগিয়ে মুতিয়ে ছেড়ে দেবে। ওই আমাদের একটা চালু কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে এদিন সবারই আসে। আজকে গোবর হাসছে, তুই ঘুটে হয়ে পুড়ছিস, তো একদিন যে গোবর ঘুটে হয়ে পুড়বে সেটা বুঝতে পারছে না। যে এক্সট্রাডিশনে খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, সেই এক্সট্রাডিশন খুব তাড়াতাড়ি তারই হবে। অবশ্য তার আগে যদি এই সমস্ত হয়ে যায়, কারণ ভারত পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে কোনো দিন যুদ্ধটা শুরু হতে পারে, যে কোনো দিন। আজকে রাত্রিও হতে পারে, কালকেও হতে পারে, যে কোনো দিন হতে পারে। আর ওখানে শুরু হওয়ার 12-14 ঘন্টা বাদে বাংলাদেশে হবে। আমি কিন্তু বরাবর বলে আসছি এটা। প্রথমবারে আমার কথা মিলেছিল, আমি বলেছিলাম শুধু কোমর ভেঙে দেবে। কোমর কেন, একেবারে সব নূর খান এয়ারবেস পর্যন্ত একেবারে ওই পরমাণু 2.5 কিলো কা পরমাণু হাম দাগ দেঙ্গে এই সমস্ত আওয়াজ টাওয়াজ দিত না শেখ রশিদ, ওদের তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল শেখ রশিদ খুব আওয়াজ টাওয়াজগুলো দিত। তাই 2.5 কিলো কা বোম
ওসব গর্তের ভেতরেই ঢুকে গেছে, ওইখান থেকেই সমস্ত মানে ভূমিকম্পগুলো হচ্ছে, পাকিস্তানে যে ভূমিকম্পগুলো হয়েছিল। তাই এখন মোহাম্মদ ইউনূস ভাবুক, উনি এখন ভাবতে শুরু করুন। এক্সট্রাডিশনের ভাবনা, তার বিরুদ্ধে আইসিসিতে মামলা, তারপর আক্রমণ আর পলায়নের পথ সমস্ত রুদ্ধ। তবে শেখ হাসিনাকে হাতে পাওয়া আর চাঁদকে হাতে পাওয়া দুটো একই ব্যাপার। ভারত তার অবস্থান পরিষ্কার করে দিল, শেখ হাসিনাকে কোনো দিনই ইউনূস গভর্নমেন্ট ফেরত নিয়ে যেতে পারবে না। ভারত কোনো শর্তে, কোনো চাপে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত দেবে না, দেবে না, দেবে না। এই তার প্রমাণ হচ্ছে এই খবরের কাগজ। এটা আমার কথা নয়, এটা সরকারের কথা। সরকার যেটা এখানে বলে দিয়েছে সেটাই এখানে ছাপা হয়েছে। সুতরাং সরকারি ভাষ্য আমি আপনাদের পরিষ্কার করে বলে দিলাম। এরপরে আপনাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় বলে আমার মনে হয়। এখন আপনারা সবাই অপেক্ষা করুন কবে একটু পরিস্থিতি একটু অন্যরকম হয়। খুব একটা দেরি হবে না। এই যত এখন তৈরি হচ্ছে না, এই মামলা টামলা হ্যান ত্যান অদূর অব্দি যাবে বলে আমার মনে হয় না। তার আগে একটা কিছু হয়ে যাবে। দর্শক, 23 নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে 4 দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজওয়ি। সফর শেষ করে তিনি 24 নভেম্বর বিদায় নিয়েছেন। দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন, সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে 7টি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন, যাদের মধ্যে 5 জন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হলো শার্লি বাজওয়ি মোট 5টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টির 2টি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরীরে। আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন, ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনূসের সরকার পাশে পাবে না। কূটনৈতিক বেড়াজালের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শার্লি বাজওয়ি নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট। কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজওয়ির এটাই প্রথম বাংলাদেশ সফর। তার দপ্তর থেকে 19 নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। বাংলাদেশে এসে প্রথম 2 দিন গোপনেই সারেন বেশ কিছু বৈঠক। 23 নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন। প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট দেন। এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে 4টি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ। শার্লির দপ্তরের সূত্রগুলো বলছে, আগামী নির্বাচন কেমন হতে পারে, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শার্লি। 24 ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনওয়েলথের সহযোগিতা চায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ তো গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি। দেখে আসি শার্লি বাজওয়ি কি বলেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লি 2 লাইনের একটি পোস্ট দেন, যাতে ছিল 4টি ছবি। সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় লাইনটি। তিনি সেখানে বলেছেন, অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ চলা নিয়ে আলোচনা করেছেন। সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক, জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন।
দর্শক, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচনের কথা বলা হয়েছে। অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ, ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন। গত কয়েক মাস ধরে ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সূত্রগুলো বলছে, এমন প্রেক্ষাপটে শার্লি বাচুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। দর্শক, শার্লি বাচুয়ে আরও একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন। 23শে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন। সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন। এরপরে লেখেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। দর্শক, খেয়াল করে দেখুন, শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে, একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে, আরেকটি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পোস্টে। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন, আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন। ইসির সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেসব খবরে বলা হয়েছে, আলোচনায় শার্লি বাচুয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসিকে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন। বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায়, নির্বাচনে কমনওয়েলথের সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাটেনি। আলোচনায় কমনওয়েলথ মহাসচিব বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি। ইসি সচিব জানান, কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত, তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন। দর্শক, অবাক করা তথ্য হলো, শার্লি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন। শার্লি বাচুয়ে বাংলাদেশ ছাড়ার আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে 24শে নভেম্বর। এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে। 23শে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন। জানান, তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। লেখেন, এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন, যেটি কমনওয়েলথ চার্টারে বলা আছে। দর্শক, শার্লির পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেয়া আছে সেগুলো হলো বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি। তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে শার্লি বাচুয়ে ল্যাপটপের সামনে বসে আছেন। কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি, অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে 22শে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয়। জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয়। 23শে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয়। আনিসুল ইসলাম মাহমুদ জানান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না। আবার জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি বাচুয়ে। বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয়। কমনওয়েলথ মহাসচিব 23শে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 5 নেতা অংশ নেন। পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়েও কথা হয়েছে। সূত্রগুলো বলছে 23শে নভেম্বর শার্লি বাচি তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন 60টি দেশের হাই কমিশনারের সঙ্গে। দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এবং মালয়েশিয়া। সূত্রগুলো বলছে এর মধ্যে 5টি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে। হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে। যদি তাই হয় তাহলে এসব দেশের বিনিয়োগ নিয়ে চিন্তিত হাই কমিশনাররা। সূত্রগুলো বলছে 60টি দেশের হাই কমিশনারের সঙ্গে একত্রে বৈঠক করলেও অল্প সময়ের জন্য শার্লি প্রভাবশালী 3টি দেশের হাই কমিশনারের সাথে আলাদাভাবে কথা বলেছেন। এছাড়া শার্লি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন। দর্শক, শার্লি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক ইউনূসকে বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন। সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে। প্রশ্ন হলো, সংস্কার, নির্বাচন নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে?